প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মাঝরাত্রিরে যারা দেখছেন আমাকে। আমি তানভীর তারেক, যথারীতি সপ্তাহের যে ইয়াং নাইট লাভ বক্স, আজকেও আড্ডা দেবো একজনের সাথে। আজকে আমার সাথে যিনি আড্ডা রয়েছেন সকলে পরিচিত, আমার অনেক প্রিয়ভাজন একজন, দেশের অত্যন্ত গুণী একজন অভিনেতা, জনপ্রিয় অভিনেতা ইমন। কেমন আছো? এই তো, কেমন আছেন ভাই আপনি? ভালো। শুক্রবারটা সাধারণত কী করো? শুক্রবার দিনটা আসলে যদি শুটিং থাকে তাহলে শুটিং করি, বাট মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করে, অনেক সময় হয় না। আজকের ফ্রাইডেটা আমি ফ্রি ছিলাম। আচ্ছা, জুম্মার নামাজ পড়েছি। তোমাদের ধরো ডে অফ বা সাপ্তাহিক ছুটি এসব তো আমাদের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস, আমাদের মনে হয় না যে কোনো সাপ্তাহিক ছুটি কেউ কাটায় নর্মালি। হুট করে কোনো শুটিং ক্যান্সেল হয়ে গেলে মানে এই বিষয়টা মিস করো না? বা ফ্যামিলি বলে অনেক 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 মিস করি যে আমার মামা ডে অফ নেয়, আমার চাচা শুক্রবারে থাকে। হ্যাঁ, তো ওরা মেনে নিতে না মেনে নিতে একটা সময় একটা ইউজ টু হয়ে গেছে, যে ওরা এখন বুঝে গেছে ফ্যামিলি মেম্বাররা যে এটা তো যেদিন শুক্রবার দিন ছুটি মিলে গেলে সেটা সোনায় সোহাগ আর কি। তখন নানা রকম প্ল্যান থাকে, সেই প্ল্যানগুলো পালন করি। আমারও ভালো লাগে, ফ্যামিলিও খুশি হয় আলটিমেটলি। এমনি এই যে ব্যস্ততার ভেতরে ধরো কোন আত্মীয়ের বাসায় খুব বেশি মানে টানে থাকে না, যে ধরো তোমার ফ্যামিলিও বললো যে আজকে যেহেতু ফ্রি আছো বা অমুক সপ্তাহে অমুক দিন ফ্রি আছো, অমুক জায়গায় যাবো, অমুকের বাসায় যাবো। আমার মনে হয় যে আমি অনেক বছর ধরে কোনো আত্মীয় স্বজনের বাসায় মানে মানে কোনো বন্ধ পেলে যাওয়া হয়। আচ্ছা, নর্মালি যেটা করি যে ছুটি পেয়ে গেলে একটু ঘুমাই আর বাইরে খেতে যাই, কোনো রেস্টুরেন্ট বাইরে, সারাদিন বাইরে ঘুরি আর কি। এরকম আমি শুনতে চাচ্ছি যে কোন রিলেটিভের সাথে তোমার খুব বেশি ইন্টিমেট? সেটা মামার দিককার? আমার বোনের বাসায় যাই। আমার বোনের বাসায় আমি ছুটি পেলে, ফাঁক পেলে বোনের বাসায় চলে যাই। আচ্ছা, বোনের নামটা বলো না, সে হয়তো দেখবে। আমার বড় বোনের নাম হচ্ছে দীপা আর ছোট বোনের নাম হচ্ছে মুনা। দুজনেই আমার বড়, বাট আমি সময় সুযোগ পেলে দুই বোনের বাসায় নিয়মিত যাই আর কি। বাহ, এমনি তাদের পরামর্শ নিশ্চয়ই খুব পরামর্শ, তাদের পরামর্শ হচ্ছে বেশি যেটা হয় যে পরামর্শ ডেফিনেটলি দেয়, আর যেটা হয় যে ইচ্ছা মতো খাওয়া দাওয়ার আয়োজন করে, খাওয়া দাওয়া সবকিছু মিলে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়ে যায় আর কি গেলে পরে। যেমন 10 বছর হয়ে গেল ক্যারিয়ারের, হ্যাঁ, তো এই 10 বছরে তোমার কাছে কি মনে হয় যে 10 বছর আগের ইমন আর এখনকার ইমন একটা ম্যাচিউরড শব্দটা চলে আসে 10 বছরের ভেতরে, যে এটা ছিলাম না এখন এটা আছি, এরকম যদি একটু ডিফাইন করতে বলা হয়, ইমন কি বলবে 10 বছরে কোন দিকটায় ম্যাচুরিটি বা ম্যাচুরিটি শব্দটাই তোমার কাছে ক্যারিয়ারে কোন দিকে? ডেফিনেটলি আসলে যত মানুষের সময় যায় তত মানুষের অভিজ্ঞতা বাড়ে, ভুলভ্রান্তি করতে করতে একটা সময় অনেক কিছু মনে হয় যে না, এই ভুলগুলো ডেফিনেটলি করবো না সামনে থেকে। তো যখন প্রথম ছিলাম একদম প্রথম দিকে, তখন অনেক কিছু না বুঝে করতাম, এখন অনেক কিছু বুঝে করি। তখন না বুঝে কি করছো? না বুঝে অনেক কিছু, মানে কেউ কিছু বললেই, যেমন কোনো ফিল্মের ক্ষেত্রে যদি বলি, কেউ সাইনিং দিলেই সাইনিং করে ফেলতাম, গল্প জিজ্ঞেস করতাম না যে কি, মনে হচ্ছে যে সাইনিংটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তারপরে মাঝে মাঝে অবস্থায় এসে বুঝতে পারলাম যে না, ছবির সংখ্যা বাড়ানো হচ্ছে, ছবির কোয়ালিটি মেনটেন করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর সেটা কোয়ালিটির দিকে হাঁটলাম। তারপরে আবার এরপরে যখন আরও মানে এখন যেটা চিন্তা করি যে না, কোয়ার্টিস্ট, ডিরেক্টর, স্ক্রিপ্ট সব কিছু মিলে যে ওই প্রডিউসার কিভাবে কাজটা করবে, কারণ এখন ছবি সবাই বানাতে পারে আলটিমেটলি, কিন্তু এটা হলে যে ডিস্ট্রিবিউট হওয়ার পর দর্শক কতটা গ্রহণ করলো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এখন এই দিকগুলো অনেকটা সেটা এখন বোঝার ক্ষমতাটা হয়েছে যে এই ছবিটার গোল কত দূর যাবে। রাইট রাইট। সে তো গেল ক্যারিয়ারের। একটু যদি নিজের ব্যক্তিগত ভুল ভ্রান্তি জীবনের কথা বলা হয়, সেটা কি? ওটাও আমি বলবো যে মানে নতুন অবস্থায় যে মানে ইনফর্মাল বলো না, একটু মানে একটু রাগঢাক রেখেই বলো না। না না, তখন যেটা হলো যে সবকিছুর মধ্যে যে কোনো কিছু না বুঝেই যে যখন বলতো যে চলে যেতাম, ডাকতো, আড্ডা মারতাম, এখন ওইগুলো একটু বুঝে শুনে যে না, সবাই আসলে যদি একটু মানে এটা আসলে সবার ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে যে বন্ধু চিনাটাও ফ্যাক্ট। এই 10 বছর পরে সে বন্ধুও চিনা যায় না, ওরাই আমার রিয়েল ফ্যাক্ট, রিয়েল বন্ধু। কিন্তু তখন তো বুঝতাম না, মনে হতো সবাই বন্ধু, সব জানা। আরেকটা জিনিস মজার ব্যাপার হয় যে তখন খুব সহজেই যাকে দেখতাম প্রেমে পড়ে যেতাম, এখন এটা কন্ট্রোলে এসেছে, ম্যাচুরিটি এসেছে যে না, এটা কোনো সাবজেক্ট না, এখন হচ্ছে ক্যারিয়ারিস্টিক, এই দিকগুলো অনেক ইমপ্রুভ হয়েছে আর কি। মানে আসলে সবাই একটু ভুল করতে করতে শেখে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমার মনে হয় যে তানভীর ভাই ক্ষেত্রেও তাই। সবাই এজন্য বললাম আর কি, যে যেহেতু তুমি আমি এখানে আজকে স্ক্রিনে আড্ডা দিচ্ছি বা অফ স্ক্রিনে অনেকে দেখছি, তাদের ক্ষেত্রেও তাই, সবার জীবনে ভুল থাকে। এর ভিতরে 10 বছরে তুমি খুব করে যদি বলতে চাও যে এই মানুষটার সাথে আমার আসলে 10 বছরে ভাঙা গড়া সম্পর্কটা কখনো মানে নষ্ট হয়নি, এরকম ক্যারেক্টার কয়জন আছে? আছে আছে আছে।
এর মধ্যে যদি একজনের নাম নেই সেটা হচ্ছে ইবনে হাসান খান। আচ্ছা, হাসান ভাইয়ের কথা বলতে পারি, কারণ একদম শুরু থেকে একদম একদম আমার একদম প্রথম দিকে শুরু থেকে উনি আমার প্রথম ওনার সাথে যেদিন দেখা হয়েছিল বলেছিল যে ইমন আপনি ফিল্ম করবেন। হ্যাঁ, সেই যে মোটিভেশন দেওয়া শুরু হয়েছে এরপর এখন উনি বলছিলেন প্রথমে যে হ্যাঁ আমি একবার ওনার অফিসে গিয়েছিলাম, তখন ওনার সাথে আমার পরিচয় ছিল না। আচ্ছা, গিয়েছি তো যাওয়ার পর উনি বলল যে আপনি ফিল্মের হিরো হন। আচ্ছা, তখন আমি ইভেন বিজ্ঞাপনও করি না। ও তখন ওই যে মাথা ঢুকলো ফিল্মের হিরো এত সোজা, সাথে তখন নাচ প্র্যাকটিস বাসায় গিয়ে আয়নায় দেখলে অনেকক্ষণ না আয়নায় প্র্যাকটিস করলাম, বন্ধুদের বললাম দেখতো কি সব ঠিক আছে ফিল্মের হিরো এত ইজি না। তো সবকিছু মিলে এই মানুষটার সাথে এখন আমার ফ্যামিলি রিলেশন, আচ্ছা, এখনো আমরা ওনার বাসায় যে আড্ডা মারি। হ্যাঁ, তো এরকম আরো অনেকেই আছে, তো স্পেসিফিক ওনার নামটা আসলে এখন মনে পড়েছে। আর এছাড়া নীরবের সাথেও যদি বলি যে 10 বছর আগে থেকে আমাদের শুরু, এখন পর্যন্ত উই স্টিল আমরা হ্যাং আউট করি। একটা মানে একটা ইঁদুর বিড়াল সম্পর্ক মজা হয়, ফান হয়। কোথাও দেখা হলে আমরা যখন একসাথে আড্ডা মারি, দেখা হলো মোস্ট অফ দ্য প্রোগ্রামই দেখা হয়। তো এরকম আমাদের দুজনে একসাথে বেড়ে ওঠা, সেজন্য আমাদের একসাথে দুজনের শুরুটা যদি বলি, এবং এখন স্টিল গোয়িং অন, আমরা একসাথে কাজ করছি। তো এরকম আরো অনেকেই আছে যাদের নাম, এই দুজনের নাম স্পেসিফিক্যালি আমার মনে পড়েছে আর কি। আর দূরের কোনো সম্পর্ক, গোপন কোনো উৎসাহ, গোপন অনুপ্রেরণা? গোপন অনুপ্রেরণা যদি বলি যে আমার ফ্যামিলি মেম্বার, যার সাথে আমার ভাঙা গড়া সবকিছু ঠিক থাকার পরেও স্টিল আমাদের অনেক সুন্দর সম্পর্ক, এবং ইনশাআল্লাহ এটা শেষ পর্যন্তই যাবে, থাকবে। এবং সেটা তুমি খুব হ্যাপিলি ম্যারিড কাপল বিলং করো, সেটা সবাই জানে। এটা আসলে অনেক অনেক বড় ব্যাপার। একটা বিষয় একটু আমরা অফেয়ারে আলাপ করছিলাম যে সাংগঠনিকভাবে বা একাত্ম থাকা, যেমন অনেকদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফ্যামিলি পার্টি বা ইয়ে হচ্ছিল না, গেট টুগেদার একেবারে হচ্ছিল না। ইদানিং শিল্পী সমিতির মাধ্যমে যা যে উসিলাই হোক, তোমরা একসাথে হচ্ছ, ফেসবুকে দেখা যাচ্ছে যে আমরা নীতিগতভাবে এক, যে কোনো একটা স্লোগান নিয়ে তোমরা যাচ্ছ। এই এনভায়রনমেন্টটা কেমন লাগছে? যে এটা কিন্তু আমি মনে করি যে আমাদের সৌভাগ্য যে কার বাসায় গেলে বা কি আমরা বেশ কয়েকজনের বাসায় গেছিলাম। আমরা লাস্ট যে বড় প্রোগ্রামটা হলো, এখানে আমাদের প্রিয় ড্যাশিং হিরো সোহেল রানা ভাই, ওনার জন্মদিন ছিল 21শে ফেব্রুয়ারি। সেই দিন আমার মনে হয় যে পুরো চলচ্চিত্র পরিবারই সবাই গিয়েছে, ওখানে সবসময় হাজির হয়। আর সবচেয়ে মানে আনন্দের ব্যাপার হলো যে ফারুক ভাই, আমাদের প্রিয় ফারুক ভাই, সোহেল রানা ভাইয়ের বাসায় দীর্ঘ আমার মনে হয় যে প্রায় 30 বছর পর উনি গিয়েছেন। এটা আমরা আমি ক্রেডিট দিব ডেফিনেটলি এটা জায়েদ খান এবং মিশা ভাইকে। তারা দুজনের একান্ত আন্তরিক চেষ্টা, এবং আমরা সবাই মিলে নীতিগতভাবে যেটা আমরা এক। আর আমাদের এই নীতিগতভাবে আমরা এটা স্লোগানটা আসলে শুরু হয়েছে যে নির্বাচন শুরু হবে সামনে, শিল্পী সমিতির নির্বাচন। তো আমি পার্সোনালি মনে করি যে নির্বাচনে জাস্ট একটা দিনের একটা ব্যাপার, কিন্তু আমরা সবাই শিল্পী, দিন শেষে আমরা সবাই একসাথে আছি। নির্বাচনের আগে একটা ব্যাপার থাকে সবসময়, যেটা হয় আগে তোমাদের যে একটা আন্তরিকতার বিষয় থাকে, নির্বাচনের পরে এসব হারিয়ে যায় কেন? মানে অনেকদিন ধরে আমি নিজেই দেখেছি যে আসলেই পরে এটা হয় না। বাট আমরা যেহেতু এবার প্রথমবারের মতো এসেছি, আমি বলবো যে মিশা ভাই আগে একজন দক্ষ একজন কর্মী ছিলেন, জায়েদ ভাই, আমি এবং আরো কয়েকজন, সাইমনও আছে, আমরা 6 থেকে 7 জন আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা এই কমপ্লেইনটা সবাই করে যে নির্বাচনের পরে কিন্তু খোঁজ খবর থাকে না। তো আমরা এইবার এটা এস্টাবলিশ করব যে না, আমাদের যোগাযোগ থাকবে, এবং আমাদের বেশ কিছু প্ল্যানিং আছে, এবং আমাদের বেশ কিছু স্পন্সর আমরা অ্যারেঞ্জ করেছি যে আমরা পরবর্তী সময়ে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়ে শিল্পীদের সাথে যেন অ্যাটলিস্ট বছরে একবার বা দুইবার যেন একটা বড় গেট টুগেদার হয়। নট অনলি যে শুধু পিকনিক হলেই হবে এরকম না, 2-3বার আমরা গেট টুগেদার করব। যাক, অবশ্যই। এবং ইয়াং নাইট লাভ বক্সে এটা লাইভ রেকর্ড হয়ে থাকলো কমিটমেন্টটা, ইনশাআল্লাহ এটা দর্শকরাও দেখছেন। এবং তুমি নির্বাচিত হলে বা না হলে নির্বাচনের পরে সে তোমার না, আমাদের প্যানেল মিশা ভাই, জায়েদ খান, আমাদের থাকবে, আমরা আন্তরিক চেষ্টা আছে, উই আর হোপফুলি যে তোমরা সেটা বদলাবে না কখনো সেই ক্যারেক্টারটা। একেবারে আমরা খুব ক্যাজুয়াল আড্ডা দিই, এবং ব্যক্তিগত আলাপে যদি আসি, যে ইমন তোমার কাছে খুব মানে থাকে না যে খুব মনের কষ্টের কথা কাকে তুমি, ফ্যামিলি মেম্বার তো থাকেই সবসময় বলোই, অবশ্যই বাইরে বা কোন একটা বন্ধু, এমন কোন বন্ধু আছে যে যাকে তুমি মনের কষ্টের কথা বলে খুব শেয়ার করে? অবশ্যই আমার মনে হয় যে কিছু কিছু কথা আছে যে অনেক সময় যে ফ্যামিলি মেম্বারকে শেয়ার করা যায় না। আচ্ছা, অনেক সময় আছে বন্ধু বান্ধবকে শেয়ার করলে ভালো লাগে, ডেফিনেটলি এরকম বন্ধু আছে। এবং ইন্টারনাল অনেক প্রবলেম আছে যে সবসময় আমি আমার মাকে শেয়ার করি,
যে মা আমার এরকম একটা প্রবলেম যাচ্ছে, তুমি একটু আমার জন্য দোয়া করো, এই পর্যন্ত বলি। আচ্ছা, প্রবলেমটা কি সবসময় তো বলা হয় না, বাট কিছু বন্ধু বান্ধব আছে আমাদের, আমার মনে হয় সবার জীবনেই এরকম দুই একজন বন্ধু আছে যাকে অনেক সময় বলা যায় কিছু কথা, এরকম আমি অনেক সময় শেয়ার করি আচ্ছা, এই আচ্ছা, কথাগুলো আর কি। আচ্ছা। ইমন, তোমার কাছে এই যে নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে যেমন এখনকার মিডিয়ায় যেটা খুব প্রচলিত, সবসময় প্রচলিত কি আমরা দেখছি যে নিজেকে ভাইরাল করা যে কোনোভাবে, ধরা যাক তুমি একটা লাইভে আসলে হয়তো একটা জুতা পরে আসলে, মানে ইচ্ছা করে বা সেটা একটু নেগেটিভ ওয়েতে বা নিজের ফেসবুক লাইভ করছে, এমন একটা অ্যাটিটিউড করছে যাতে সবাই দেখে। এই যে নজর কাড়ানোর একটা প্রতিযোগিতা ইদানিংকালে খুব দেখা অনেক যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে। অনেক কোন রেডিও শো খুব নাচানাচি করছে, ফেসবুকে সেটা লাইভ দেখাচ্ছে। এই এই যে এই একটা অস্থিরতা, বা যদি অস্থিরতাই বলি এটাকে, তোমার কাছে কি মনে হয় যে এটা করে আসলে খুব বেশি মানুষকে নক করা যায়? আমার কাছে এটা আমি একদমই পজিটিভলি দেখি না, বিকজ অফ দেখেন আজকে তানভীর ভাই কিন্তু কোয়ালিটি দিয়েই কিন্তু এই জায়গাটায় বসে আছে। আপনি যদি উল্টাপাল্টা নেগেটিভ কিছু করতেন, হার্ডলি 1-2 বছর খুব আলোচনা থাকতেন, এরপর ঠাস করে পড়ে যেতেন। তো ভালোবাসাটা থাকতে হবে, এবং আমার মনে হয় যে কোয়ালিটি যদি থাকে মানুষের জীবনে, তাহলে সে টুকটুক টুকটুক করে অনেক দূর এগোতে পারবে। এই যে ভাইরাল, আমরা যদি এই যে যেমন আমি আমি নর্মাল, আমি জানি না, আমি হিরো আলমের বিষয়গুলো দেখেছি, তো এগুলো কিন্তু আসলে ফান হিসাবে আমরা ধরতে পারি যে ফান হচ্ছে, কিন্তু আলটিমেটলি একজন অ্যাক্টর, একজন অ্যাক্ট্রেস বা একজন নাচের শিল্পী বলি বা যে বলি, আমরা কিন্তু অনেক কষ্ট করে ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমরা কাজ করছি 10 বছর ধরে, হয়তো আরো 30 বছর কাজ করব। তো একটু ফান করলাম, একটু রেডিওতে গিয়ে একটু করলাম, প্লাস একটা জুতা পরলাম বা আরো বেশি ফাইজলামি করলাম, তো এটা আসলে ভাইরালটাকে আমি অতটা নিজের প্যাশন থেকে আসলে নিজের উৎকর্ষটা বাড়াতে হয়। ছোট্ট বিরতি নিয়ে আসি, আরো অনেক আলাপ করবে, এবং ভালোবাসার কথা হলোই না, সেটা বিরতির পর একটু জমকালো ভাবে করি। প্রিয় দর্শক, ইয়াং নাইট লাভ বক্স থেকে নিচ্ছি ছোট একটা বিরতি, খুব শীঘ্রই ফিরবো ইমনের সাথে ভালোবাসার। প্রিয় দর্শক, স্বাগত আরও একবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক, আমি আড্ডা দিচ্ছি আপনাদের সাথে নিয়ে। আমার সাথে রয়েছেন চিত্রনায়ক ইমন। ইমন, অনেক বিষয় নিয়ে আলাপ হলো এর আগে, এবার একটু প্রেম ভালোবাসার কথা বলি। মানে এইটা বললে আসলে খুব মানে ছেলেরা বা সেলিব্রিটিরা একটু শাই ফিল করে কেন? মানে ভালোবাসাটা খুব মানে পবিত্র জিনিস, তো তাতে তো শাই ফিল করা এটা মানে খুব শ্রদ্ধা করে হয়তো শাই ফিল করে, শ্রদ্ধা থেকে। আচ্ছা, ধরা যাক মানে এই লাভ বক্সে তো ভালোবাসার কথাই হবে। হ্যাঁ ডেফিনেটলি। তারপরে অনেক, মানে আমি তোমাকে মিন করছি না, অনেকে বলে যে একটু আমরা একটু এড়িয়ে যাই, সিনেমার গল্পটা বলি, বা আমি তো রিসেন্টলি তো এনগেজ হব, তো ওই বিষয়টা বলে, এরকম অনেক স্টোরি, মানে যদি বিহাইন্ড দ্য সিন করি তো অনেক গল্প থাকে। তো এই বিষয়টা কখনো এই পর্যায়ে এসছে কি, মানে মিডিয়াকে ধরো বলনি, বা কেউ হয়তো খুব একটু নিজের মতো করে কথা বলে দিল? আমি 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 যেটা করেছি যে যতদিন পর্যন্ত আমি আমার ফ্যামিলি মেম্বারদের ঘোষণাটা দিইনি ততদিন পর্যন্ত এড়িয়ে গেছি, বাট এখন আমি আর এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। সো এখন আমি একদম সেই প্রশ্নটা যদি একদম সরাসরি আমি যদি করি বা দর্শকদের কাছে যদি জানতে চাই, যে এই যে ফ্যামিলি, যেমন কিছুদিন আগে রাজ্জাক ভাইও কিন্তু ওনাকে বলে যে আমাদের ছেলেরা একটু লজ্জায় পায় যে ক্যারিয়ারে ফ্যামিলির বিষয়টা একটু ডিসক্লোজ হলে অসুবিধা হবে কিনা। তুমি কি কোনো কিছু ভেবে করেছিলে, নাকি ওর মানে সমর্থনেই যে না এখনই? না, আমি আসলে না বুঝেই করেছিলাম বিষয়টা, আর এতে আমার ফ্যামিলির কোনো মানে ছিল না, বললো যে আমরা যেহেতু উই আর হ্যাপি, সো মানে আমার তো এত কিছু বিবাহিত আপাতত ডিসক্লোজ করার দরকার নেই, এটা পার্সোনাল ম্যাটার। সো ওই সময় যেটা, তারপর একটা সময় মনে হলো যে না, আসলে নিজেদের জীবনটা স্বাধীনতা দরকার আছে, আমিও ঘুরতে যাব, বেড়াতে যাব ওপেনলি, আই হ্যাভ টু ওপেন, যেটা তুমি পারছিলে না, সম্ভব ছিল না। আমার মনে হয় যে আমার হাজার হাজার ফ্যান্স যারা আছে এবং কলিগ যারা আছে সবার সামনে আমার ওপেন হয়ে যাওয়া উচিত। এক্ষেত্রে কিন্তু তোমার সাংবাদিকদের একটা থ্যাঙ্কস দিতে হবে ডেফিনেটলি। আমরা কিন্তু সবাই জানতাম যে বিষয়টা না, আমি সাংবাদিক বললে ভুল হবে, যে সব জানে যে আমার বন্ধু ভাই, মানে আমার সাথে রিলেশনটাই আসলে সবার এরকম, যারা আছেন তারা জিনিসটা ডেফিনেটলি জানতো, এবং তারা আমাকে জিজ্ঞেসও করতো, বলে লিখে দিলাম কিন্তু আপনার ইচ্ছা, বলে না তোর ব্যাপারে আমাদের একটা ইয়ে আছে, তো তুই যেদিন
ক্লোজ করবে ওটা ওপেন। তো আমি সেটা ফেসবুকে প্রথম, মানে যেহেতু সবাই আমার ক্লোজ, আমি কাকে কি দিব, তো আমি সেটা ফেসবুকের মাধ্যমে ওপেন করেছি এবং আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম, সেটা আসলে আমি দর্শকদের কাছে আরেকটু ক্লিয়ার করি যে খুবই হ্যাপিলি ম্যারিড ছিলেন ক্যারিয়ারের শুরু থেকেই ইমন, এবং সেটা খুব নাটকীয়ভাবেই প্রায় 6-7 বছর পরে ডিসক্লোজ করে সে নিজে, এবং এটা বিষয়টা টোটাল মিডিয়া জানতো, কিন্তু আমরা আসলে একটু থ্যাংক ইউ নিজেরাই এবং এই বিষয়টা একটা নতুন আমাদের দেশের ছবিজে যে। তো এই যখন ধরো তুমি একটু ঢেকে রাখছো, সেই সময়কার গল্পটা কিন্তু এখন বলাই যায়। তখন ধরা যাক মিসেস ইমন মানে কি বলতেন যে থাকে না, মানে তোমাদের ভিতরে খুনসুটির গল্পগুলো কেমন হতো যে না খুব তো ব্যাচেলর হয়ে ঘুরছো বাইরে? শি ইজ ভেরি গুড। আমি ওর ব্যাপারে আমি বলবো যে মানে আই এম লাকি যে আই কথা। তো যেটা হলো যে আগে যেটা হতো যে ধরেন আপনার সামনে আমি বসে আছি, খুব আড্ডা মারছি, সে যখন ফোন, ভাই আমি একটু আসতেছি পাশ থেকে, ফোন দেয়া, তো কথা বলছি। আর এখন যেটা বলতে পারছি তানভীর ভাই, হ্যাঁ তানভীর ভাইয়ের সাথে আছি, সে তো জানে আমি আসলে কার সাথে আছি। তো এই ব্যাপারগুলো এখন আর হয় না। আগে তো দুটোই মজা ছিল, একটা ছিল লুকোচুরি, এখন ওপেন, সো দুই রকম ফিলিংস। মানে বিয়ের পরে একটা লং টার্ম প্রেমের একটা পর্যায়ে এক্স্যাক্টলি, হ্যাঁ, যেটা মানে নরমালি প্রেমের আগে হয়, আমারটা বিয়ে করার পরে প্রেমটা হয়েছে আর কি। বাহ, এবং নামটা শুনি না, বলো না। আয়েশা। আয়েশা, এবং প্রথম পরিচয় এবং পারিবারিকভাবেই এক্স্যাক্টলি, হ্যাঁ, বিয়েটা হয়। এবং তোমরা তোমাদের ভেতরে তোমার কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করেছে কোনটাই আয়েশা? আমার একদম প্রথম দিক থেকেই তো সে সবকিছু জানে, যে বাংলা লিঙ্ক থেকে শুরু করে আজ অবধি, তো সে আমার সবচেয়ে কড়া সমালোচক সবসময়। আচ্ছা, সে আমাকে সবসময় আমার যে ফিল্মের ইয়েগুলো হয়, যে বলে যে এরকম কেন হচ্ছে, হ্যাঁ নাচগুলো এরকম হচ্ছে কেন, তারপরে গেট আপ টেট আপ, সে এমনিতে ফ্যাশন ডিজাইনার, সে ফ্যাশন ডিজাইনের উপর পড়াশোনা করেছে, তো স্টাডি তার এই ব্যাপারগুলো সে খুব মানে বোঝে আর কি। তো আমাকে প্রায় কোনো কিছু ধরো যে আমি একটা চক্রাবক্রা একটা ড্রেস পরলাম, সে বলে না এটা পরা উচিত হয় না, একদম এটা খুব বাজে, এবং সে এটা আমাকে সাপোর্ট হয়, হ্যাঁ সে আমাকে একদম বুঝায় বলতো যে না এটার সাথে এটা যায় না। তো এই ব্যাপারগুলো, তারপরে অভিনয়ের ক্ষেত্রে যদি কোনো কিছু তার মনে হয় যে না এটা মানে বললো যে এটা ন্যাচারাল হয় না, এটা ভালো লাগে না, তো এই জিনিসগুলো আমি খুব এনজয় করি, যে এইরকম মানুষ থাকলে হয় কি পরবর্তী কাজে আরো বেশি প্রিপারেশন নিয়ে যাওয়া যায়। এমনি কোনো কো আর্টিস্টের ব্যাপারে কিছু ইনপুট দেন না, যে অমুকের সাথে কাজ করলে ভালো, অমুকের সাথে কাজ না করলে ভালো, বা অমুকের সাথে তোমাকে মানাচ্ছে না ঠিক? হ্যাঁ, আমাকে এরকম বলে যে আমাকে অনেক সময় বলে যে কাজ সবার সাথেই কাজ করো, এতে তার কোনো প্রবলেম নাই, সবার সাথেই কাজ করে বলে। আর বলে যে যার সাথেই কাজ করো, যে মানে জিনিসটা যেন মনে হয় যে ফেক যেন না মনে হয়, মনে হয় যে রিয়েল যেন মনে হয়, যে যার সাথেই কাজ করি কাজটা যেন অ্যাটলিস্ট। তাহলে তো অনেকের সাথে প্রেম করতে হবে তোমার, রিয়েল প্রেমটা অনলি স্ক্রিনে, হ্যাঁ সেটাই করতে হবে নায়কের জীবনে। আমি আবারও একটু তোমাদের এই যে সংগঠনের এই বিষয়টা একটু জানতে চাই, যে তোমাদের ভেতরে এমন সাংগঠনিক কার্যক্রমে এমন কার কার সাথে দেখা হয়েছে যা তোমার এই 10 বছর ক্যারিয়ারে দেখা হয়নি, কিন্তু সংগঠনের জন্য তাদের সাথে আলাপ হচ্ছে? তানভীর ভাই, অনেকের সাথে মানে আমার মনে হয় যে অনেকের সাথে আমার আগে কখনো দেখা হয়নি এই সংগঠনের মাধ্যমে, এবং মাত্র তো শুরু হলো, সামনে আরো অনেকের সাথে দেখা হবে, এখনো সবার সাথে দেখা হয়নি। তো নাচের অনেক পুরনো আর্টিস্ট আছেন যাদের অবস্থা এখন খুব খারাপ, তো তাদের সাথে দেখা হয়েছে, তাদের কথাগুলো শুনেছি। তারা আমাকে একটা জিনিস বলেছে, আমি বললাম যে আমাকে একটা ভোট দিয়েন। বলে যে ভোটটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের খোঁজ খবর কেউ নেয় না। তখন আসলে ওনাদের কথা শুনে কষ্ট লেগেছে। তারপর আর সবচেয়ে বেশি আমার জন্য যেটা পজিটিভ হয়েছে, যে সিনিয়র যারা আর্টিস্ট আছেন, আমাদের লিজেন্ডারি আর্টিস্ট বলবো, এদের সাথে ইদানিং ঘন ঘন দেখা হচ্ছে, এবং এইটা মনে হয় যে নতুন পুরাতন সবাই মিলে আমাদের ফিল্মটা আসলে এমনই হওয়া উচিত, এই জিনিসটা খুব হচ্ছে, এবং এটা আমাদের জন্য হেল্প হচ্ছে বেশি। হ্যাঁ, যারা আমরা একদম নতুন পর্যায়ে আছি, যেমন রিয়াজ ভাই, ফেরদৌস ভাইরা তো সবার সাথে একটা খাতির আছে, সাকিব ভাই, কিন্তু আমরা যারা নতুন, হ্যাঁ দূরত্ব ছিল, ডেফিনেটলি দূরত্ব ছিল। যেমন ওদিন কবরী ম্যাডামের বাসায় গিয়েছিলাম, ওনাকে আমি বললাম যে আপনি আমার অনেক মানে প্রিয় একজন স্বপ্নের নায়িকা, তো উনিও আমাকে একটা সুন্দর কমেন্টস করলো, বললো যে যোগাযোগটা রাখবে, হ্যাঁ মানে আমরা তো আসলে তোমাদেরকে খুঁজে পাই না। তো এই মাধ্যমে আমি থ্যাঙ্কস দিব মিশা ভাই, জায়েদ ভাইকে, যে এই ওনাদের মাধ্যমে অ্যাটলিস্ট আমি সবার দুয়ারে পৌঁছাতে পারছি, এটা আমার ভবিষ্যতে আমার আরো বেশি মানে ভালো হবে। তোমার কাছে শিল্পী সমিতির নির্বাচনটা কোন দিক থেকে তাৎপর্যপূর্ণ, যে এটা এই সব নির্বাচন নিয়ে আসলে যারা মিডিয়ায় বা আমরা যা কথা বলি সেগুলো আসলে খুব বেশি পজিটিভ বিষয়, ইতিবাচক বিষয় পাওয়া যায় না, যে না
একটা দুটো পিকনিক ছাড়া আসলে এক্স্যাক্টলি, হ্যাঁ, কোনো কার্যক্রম থাকে না। না এটা তো দেখেছি আমরা, যা হয় আসলে নরমালি। এটা তো আমার কাছে মনে হয়েছে যে এইবার মানে আমাদের বেশ কয়েক বছর 2-3 বছর ধরে তো আমি অ্যাটলিস্ট ভোট দিচ্ছি, ভোট দিয়ে চলে আসছি, এটুকুই দায়িত্ব ছিল। তো এবার যেহেতু ফিল্ডে আমি নেমেছি, তো এইবার গত 3-4 বছরের মানে কমপ্লেনগুলো শুনলাম আর কি, যে নির্বাচন শেষ, নির্বাচনের আগে পারলে ঘরে এসে। একজন শিল্পী হিসেবে কি কি লাভ, মানে একটা দুটো পয়েন্ট আউট যদি বলি, শিল্পী হিসেবে শিল্পী সমিতিতে থাকলে বা না থাকলে কি কি লাভ আর লোকসান, কি লাভ আর শিল্পী সমিতিতে মানে নির্বাচনে উঠে আসতে থাকলেও কোনো লাভ নেই, না থাকলে আলটিমেটলি কোনো লাভ নেই, কিন্তু একটা দায়িত্ব, যারা প্যানেলে আসবে তাদের একটা দায়িত্ব আছে। আচ্ছা, তাদের দায়িত্বটা কি? এই যে আমাদের সংগঠনগুলো, আমাদের এই যে পিকনিক, বা আমরা তো এন্টারটেইনমেন্ট বিজনেসে কাজ করি, আমার মনে হয় যে সব শিল্পীকে একসাথে করার একটা দায়িত্ববোধ আছে। এবং আমাদের যেটা হয় যে দুস্থ শিল্পীদের একটা ফান্ড তৈরি করতে হবে, এইটা যে যার জায়গা থেকে। এখন আমি যদি আমেরিকা থেকে কিছু স্পন্সর নিতে পারি আর্টিস্টদের নামে, বা আরেকজন যদি আরেক জায়গা থেকে, এইভাবে করে করে আমাদের ফেমটা তো অনেক বড় শক্তি। এক্স্যাক্টলি, আমরা যদি সবাই একসাথে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাজির হয়ে গেলাম, এটা এখনো অবধি হয়নি। তো আমাদের সামনে এই প্ল্যানগুলো আছে যে আমরা ওনার কাছে হেল্প চাবো, যে আমাদের এত এত শিল্পী আছেন, আর শিল্পীদের জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নেই। আমরা যে এয়ারপোর্টে অনেক সময় যাই, ইভেন আমরা সবাই শিল্পী, সিঙ্গার, আর্টিস্ট, আমাদের জন্য এয়ারপোর্টে অনেক সময় কিন্তু অনেক হ্যারাসমেন্ট করতে হয়। যে শিল্পী যারা হবে, এটা আমি অলরেডি প্রস্তাব দিচ্ছি আমাদের শিল্পী সমিতি, এটার মাধ্যমে আমাদের এন্টারটেইনমেন্টে যারা আছে সবারই এই সুবিধাটা ভোগ করা উচিত আলটিমেটলি, যে একটা ওয়ে থাকবে, আমরা সবার সাথে একটা কর্নার থাকবে, আমরা এই গ্রেড দিয়ে আস্তে করে চলে যাব। তো এরকম আরো অনেক অনেক প্ল্যান আমাদের মাথায় আসছে, আমরা এগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমরা এগুলো যে ওনার কাছে সাবমিট করব। বাহ, চমৎকার করে বললে, এবং সেটা সফল হোক সেই প্রত্যাশা তো রাখবই। ইমন, আমি তোমার নিজের ব্যক্তি জীবনের কথাই আজকে একটু বেশি শুনতে চাইবো। সেটা হচ্ছে তোমার কাছে কি মনে হয় যে এই যে এখনকার মানে 10 বছরের ক্যারিয়ারে ইমন, আজকের ইমন হওয়া, এবং তারপরেও কিন্তু অনেকে ধরো নিজের গোল তো আসলে ফুরোয় না, যে তোমার কাছে কি মনে হয় 10 বছর আগে যে স্বপ্নটা দেখেছিলে, বা ইবনে হাসান খান যেটা বলেছিল চলচ্চিত্রের নায়ক হবি, সেই গোলে পৌঁছতে, সেই স্বপ্নের দিকে পৌঁছতে কতদিন লাগবে, বা কোথায় আছো দাঁড়ায়? আচ্ছা, ফার্স্ট অফ অল মানে আমি বলবো যে সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ, যে এখন মানুষজন ফোন করে বলে যে আপনার ওই কাজটা ভালো লেগেছে বা এই কাজটা ভালো লেগেছে। আর যদি বলি যে ফিল্মে করার কোনো ইচ্ছা ছিল না, ওই যে মাথার মধ্যে একটা পোকা ঢুকিয়ে দিয়েছে, তারপরে সে ফিল্ম করলাম। তো 30টির মতো ছবি করে ফেলেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, কন্টিনিউ করেছি কাজ, আরও ছবি সামনে রিলিজ পাবে। সামনে আমার পরবাসনী আছে, সেখানে আমাদের তানভীর ভাই গান গেয়েছে। তো সব কিছু মিলেই মানুষের তো মানে চাওয়ার কোনো শেষ নাই। হ্যাঁ, তো আমার আসলে যে ছবিগুলো করেছি এর মধ্যে অনেকগুলো ছবি আলোচিত হয়েছে, অনেকগুলো হিট হয়েছে, আবার কোনোগুলো হয়তো ওইভাবে ক্লিক করতে পারেনি। তো আমার স্বপ্নটা শুধু আমার ছবি না, আমার বাংলাদেশের ছবি নিয়ে একটা স্বপ্ন আছে, যে আমরা বলিউডের মতো একদিন বিশ্ব বাজারে মানে আমাদের ছবি চলবে। অবশ্যই সেই স্বপ্নটা আমরা সবাই দেখি, সবাই দেখতে চাই, ইনশাআল্লাহ সেটা পজিটিভ ওয়েতে আমাদের সেই বিশ্ব বাজারে পৌঁছবে। একদম শেষ মিনিটে রয়েছি। আজকে যদি অন এয়ারে তো কখনো আয়েশাকে নিয়ে বলনি, আজকে তোমার ক্যামেরায় তুমি আয়েশাকে নিয়ে একটা লাইন বলবে ভালোবাসার কথা, এবং সেটার পরে আমি আজকে বিদায় নেব। প্রথমত আমি আয়েশা সম্পর্কে যেটা বলি, যে ফার্স্ট অফ অল আই লাভ ইউ, অ্যান্ড সেকেন্ড অফ অল যেটা বলবো যে আয়েশা আর সব কিছু আমার খুব ভালো লাগে। ও অনেক রাগী, কিন্তু এই রাগের মধ্যেও একটা মায়া আছে, এবং হয়তো আমি কোনো ভুল করে ফেললে সেটা সে একদম একটা বাচ্চার মতো করেই সে এটা শাসন করে, অভিমান করে, সবকিছু বলে আমি বলবো যে ইউ আর দ্য বেস্ট। বাহ, এটিএন নিউজে যারা দেখছেন পৃথিবীর সকল আশা কিন্তু খুব আগ্রহ ভরে তোমার কথাটা শুনলো। যাই হোক, সকল আশা ভালো থাকুক, এবং আমাদের স্পেশাল আশারও ভালো থাকুক, ভালোবাসায় থাকুন সবাই। এবং ইয়াং নাইট লাভ বক্স থেকে আমি তানভীর তারেক এখানে বিদায় নিচ্ছি। ভালোবাসার আরও গল্প হবে আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেলে। ভালো থাকুন সবাই।